না বোঝার কি আছে ম্যাম? সহজ বাংলায় ও হচ্ছে আমার বউ। এই একমাত্র বউ ছাড়া আপাতত আমার আর পরিবার বলতে কেউ নেই। শোভনের এমন সহজ সাবলীল স্বীকারোক্তিতে জ্যোতির ভেতরে নতুন এক অনুভূতির সঞ্চার হলো। এদিকে তনিমার মস্তিষ্কে যেন ফাঁকা হয়ে গেল। যাকে নিয়ে এত স্বপ্ন ভাবনা, সে কিনা এখন সে নিজের স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তনিমা চমকায়িত কণ্ঠে বলল, আপনি বিবাহিত শোভন? এবারও খুব সহজভাবে উত্তর দিল শোভন। হ্যাঁ। সাজেদ তার স্ত্রী অন্নাকে নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছে। দূর থেকে শোভন আর জ্যোতিকে দেখে এগিয়ে এলো তাদের দিকে। কাছাকাছি আসতেই তাদের কথোপকথন শুনতে পেল। সাজেদ অন্নাকে কিছু একটা ইশারা করতেই অন্না এগিয়ে এসে জ্যোতির হাত ধরে বলল, উফ, অবশেষে তুমি এলে। কতদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এবার আমার ইচ্ছে পূরণ হলো। চলো ওইদিকে যাই। জ্যোতি শোভনের দিকে তাকালো। শোভন ইশারায় অনুমতি দিতেই জ্যোতি অন্নার সঙ্গে অন্যদিকে চলে গেল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে খেয়াল নেই তনিমার। শোভনের উদ্দেশ্যে বলল, কবে বিয়ে করেছেন? কই, আমি তো জানলাম না। এ আর নতুন কি, বিয়ে করেছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আমি যে বিবাহিত অফিসের সবাই তো জানে, সাবেক বসও জানতেন। অথচ আমি শুধু জানলাম না। সাজেদ হেসে বলল, সমস্যা নেই ম্যাম, এতদিন জানতেন না, আজ তো জানলেন। শোভন সময় করে না হয় একদিন আপনাকে ট্রিট দিয়ে দেবে। প্রতিক্রিয়া করল না তনিমা। শোভন বলল, এই বিষয়ে এখন কেন কথা হচ্ছে বুঝতে পারছি না। আজ তো আপনার জন্মদিন, এই আয়োজনও আপনার জন্যই। সেখানে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তনিমা জোরপূর্বক হাসল, বলল, তা ঠিকই বলেছেন আপনি। আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলাটা উচিত হচ্ছে না আমার। আচ্ছা, এনজয় করুন পার্টি। কথাটা বলে স্থানটি ত্যাগ করল তনিমা। কান্না আসছে খুব। সবকিছু দলা পাকিয়ে যাচ্ছে ভেতরে। দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে ফেলতে। এমন একটা পরিস্থিতিতে যে পড়তে হবে জীবনেও ভাবতে পারেনি তনিমা। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। চাপা কষ্ট মনের ভেতরে ধারণ করেই মোম নিভিয়ে কেক কাটল। বলতে গেলে অফিসের সব কর্মচারীরাই আজ তনিমার জন্মদিনে উপস্থিত হয়েছে। অন্যার সঙ্গে কথা বলে জ্যোতি বুঝতে পারল মেয়েটা প্রচুর কথা বলে। অনুষ্ঠান শেষে সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে বাড়িতে ফিরল শোভন। ঘরে এসে বিছানায় বসে পড়ল তনিমা। চোখ দিয়ে প্রবল ধারায় বর্ষণ হচ্ছে। হাঁটু মুড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। তনিমার মা এলেন ঘরে। মেয়েকে কাঁদতে দেখে বিচলিত কণ্ঠে শুধালেন। মাকে পেয়ে জড়িয়ে ধরল তনিমা। কান্নাজড়িত কণ্ঠে বলল, মা, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি মা। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, আর জানতে পারলাম সে নাকি বিবাহিত। কেন আমার সঙ্গে এমনটা হলো মা? তনিমার মা চমকে উঠলেন, বললেন, হ্যাঁ মা, 1 বছর আগেই বিয়ে করে নিয়েছেন উনি, যখন কিনা আমাদের পরিচয়টাও হয়নি। দীর্ঘশ্বাস ফেললেন তনিমার মা। যে করেই হোক এখন মেয়েকে সামলানোর দরকার। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। তনিমা প্রত্যুত্তরে হুঁ বলল। কিন্তু চাইলেই কি সঙ্গে সঙ্গে নিজের মনোভাব ভালোবাসা বদলানো যায়? কাল যখন আবারও সেই মানুষটির সামনাসামনি হবে, তখন কি ভুলে থাকতে পারবে সব? বাহিরের পোশাক বদলে সবে বিছানায় বসলো জ্যোতি। শরীর ক্লান্ত লাগছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখে বসে আছে। শোভন তার দিকে তাকালো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো, খুব ক্লান্ত লাগছে? হুম। গাড়িতে করে এতটুকু পথ যেতে আসতেই ক্লান্ত হয়ে গেলে? অথচ কিছুদিন আগে ফুল গাছ আনার জন্য হেঁটে হেঁটে কতটা পথ গেলে, কিন্তু ক্লান্ত হলে না, আবার বাড়িতে এসেও বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করলে না। বাহ! থতমত খেয়ে গেল জ্যোতি। সোজা হয়ে বসলো। লজ্জাও পেল খানিকটা। স্ত্রীর দিকে মুখ করে বসলো শোভন। বলল, কথায় কথায় এত লজ্জা পাও কেন তুমি? বিরক্ত হলো জ্যোতি। লজ্জা কেন পায় তা কি ও জানে নাকি? এ আবার কেমন ধারার প্রশ্ন? বালিশ ঠিক করে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। চোখ বুজে বলল, কথায় কথায় কেন? আপনাকে দেখলেই আমার লজ্জা করে। ঘুমোন এবার। ভীষণ আশ্চর্য হলো শোভন। বলল, আমাকে দেখলেই লজ্জা পাও মানে? আমি তো এখনো তোমার সঙ্গে তেমন কিছুই করলাম না। কি করেননি? উত্তর দিল না শোভন। মুখ ফসকে কি থেকে কি বলে ফেলেছে ভেবে নিজেই লজ্জা পেয়ে শুয়ে পড়ল। আজ আর তনিমা অফিসে এলো না। কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে।
তার জায়গায় অন্য একজন এসেছে। তনিমার অবর্তমানে এ কয়েকদিন নাকি তিনিই তনিমার চেয়ারে বসবেন। এবারের বসটি পুরুষ। সাজেদ শোভনের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, ব্যাপারটা বুঝলি শোভন? কিসের আবার ব্যাপার? গতকাল যেই ম্যাম জেনেছে তুই বিবাহিত, সেই থেকেই ওনার আচরণ বদলে গেল। আবার আজ অফিসেও আসেনি, মনে হয় খুব দুঃখ পেয়েছেন। অন্য কোনো কারণও থাকতে পারে। অযথা কারো সম্পর্কে এসব বলা উচিত নয়। দোষালা, তোকে এসব বলে মজা নেই। দুজনেই কাজে মনোনিবেশ করলো। অফিস ছুটি হয়েছে রাত 8:30টায়। অফিস শেষে বাড়ি ফিরছেন শোভন। জ্যোতি হাস্যোজ্জ্বল মুখে তার সামনে এসে দাঁড়ালো। শোভন ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছো কেন? ছুটি নিয়েছেন অফিস থেকে? ট্রেনে টিকিট কেটেছেন? টিকিট কেন কাটবো? হাসি উবে গেল জ্যোতির মুখ থেকে। বলল, কেন, কাল না আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল? ও, মনে ছিল না। খুব রাগ হলো জ্যোতির। রাগ মিশ্রিত কণ্ঠেই বলল, আমার কোনো কিছুই তো আপনার মনে থাকে না। আমার কোনো গুরুত্বই নেই আপনার কাছে। আমি কি ঘুরতে যাব বলেছিলাম? শুধুমাত্র বলেছিলাম মাকে দেখেই চলে আসব। তাতেও আপনার বাধা। থাকুন আপনি আপনার ভ্রমণ নিয়ে, আর কিচ্ছু বলবো না আমি আপনাকে। চমকে গেল শোভন। বলল, বাহ, খুব দারুণ ঝগড়া করতে পারো তো তুমি। আমি তো এতদিন ভেবেছিলাম ভয় আর লজ্জা পাওয়া ছাড়া তুমি কিছুই পারো না। চরম মেজাজ খারাপ হয়ে গেল জ্যোতির। নীরবে স্থান ত্যাগ করলো। শোভন মুচকি হেসে ব্যাগ থেকে টিকিট বের করে জ্যোতির কাছে গেল। জ্যোতির সেদিন বলার পরই অনলাইনে টিকিট কেটে নিয়েছিল শোভন। জ্যোতির সামনে টিকিট দুটি ধরে বলল, আমার কি তোমার মতো অত ভুলে যাওয়ার রোগ আছে নাকি? জ্যোতির চমকায়িত দৃষ্টিতে শোভনের দিকে তাকালো। বলল, তাহলে আপনি যে বললেন। মজা করেছি, কিন্তু তুমি তো দেখছি সত্যিই ভেবে নিলে। চুপ রইল জ্যোতি। এমনিতেই কিছুদিন ধরে মাকে দেখতে ইচ্ছে করছে। তার উপর শোভনের এমন একটি উত্তরে রাগ বেড়ে গিয়েছিল মুহূর্তেই। শোভন বলল, সকাল সকাল তৈরি হয়ে থেকো, বের হতে হবে তো। হুম। এখনই জামাকাপড় গোছগাছ করতে বসে পড়ল জ্যোতি। শোভন এবং তার কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল। ভাবতেই মন খুশি হয়ে উঠল, কাল সে তার মাকে দেখতে পাবে। কতদিন পর জড়িয়ে ধরতে পারবে মাকে। মা ভাবি তাকে দেখলে হয়তো খুব অবাক হবেন, ভেবেই মুচকি হাসল জ্যোতি। গোছগাছ শেষে শোভনের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। রোজকার মতো নামাজ শেষ করে বারান্দায় বসে প্রভাতের আবহাওয়া উপভোগ করে রান্না করতে গেল জ্যোতি। শোভন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্ত্রীর দিকে। জ্যোতি হাতের কাজ করতে করতেই প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? শোভন উত্তর দিল না। জ্যোতি বিরক্তিকর সুর তুলে বলল, কি হলো? চোখ আছে তাই তাকিয়ে আছি। তাই বলে আমার দিকে? তুমি জানলে কিভাবে আমি তোমার দিকে তাকিয়ে আছি? তার মানে তুমিও? আমার কি পেছনেও চোখ আছে যে আমি আপনাকে দেখতে পারবো? শোভন পেছন থেকে জ্যোতির সামনে এসে দাঁড়ালো। হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, তা আগে বলা উচিত ছিল। নাও এখন দেখো। দীর্ঘ শ্বাস ফেলে রুটি বেলছে জ্যোতি। মাঝে মধ্যে শোভনের সঙ্গে কথা বলতে বেশ জড়তা কাজ করে তার। আবার কখনো খুব লজ্জা লাগে সামনাসামনি কথা বলতে। হুট করে কেন যে এমন হয় ভেবে পায় না জ্যোতি। রান্না শেষে দুজনে খেয়ে নিল। জ্যোতি তৈরি হয়ে এলো। শোভনও তৈরি হয়ে গেছে জ্যোতির আগেই। দরজা লক করে বের হলো তারা। স্টেশনে আগে আগেই চলে এসেছে। নিজেদের সিটে গিয়ে বসে আছে তারা। ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট বাকি। বাহিরে কড়া রোদ। খুব গরম লাগছে জ্যোতির। গালে হাত রেখে বাহিরে দেখতে ব্যস্ত সে। শোভন পাশ থেকে জিজ্ঞেস করলো, খুব গরম লাগছে? হুম। খবরের কাগজ কিনে আনলো শোভন। তা দিয়ে বাতাস করতে লাগলো স্ত্রীকে। শোভনের এমন কাণ্ডে আশ্চর্য হলো জ্যোতি। বলল, বাতাস করতে হবে না। বললেই হলো? বাতাস না করলে তো আরো গরম লাগবে। ট্রেনটা ছাড়ুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি কাগজটা আমার হাতে দিন, আমি বাতাস করি। কেন? আমি কি ঠিকভাবে বাতাস করতে পারছি না? তা বলিনি। তাহলে? জ্যোতি থেমে গেল। দৃষ্টি আবারও জানালার বাইরে স্থির করলো। কিছুক্ষণ বাদে ট্রেন ছেড়ে দিল। দীর্ঘ সময় জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছালো তারা। স্টেশন থেকে একটা অটো অথবা রিক্সা নিলেই জ্যোতিদের বাড়িতে পৌঁছানো যাবে। শ্বশুর বাড়িতে এই নিয়ে শোভনের দ্বিতীয়বারের মতো যাওয়া। প্রথমবার যখন এই বাড়িতে এসেছিল তখন নতুন জামাই সাজে এসেছিল জ্যোতিকে বিয়ে করার জন্য। তারপর একবারও এমুখী হয়নি সে। আনোয়ারা বেগম অনেকবার বলেছিলেন, সঙ্গে জাহিদও বেশ কয়েকবার ফোনে আসতে বলেছিল, কিন্তু শোভন কাজের বিভিন্ন বাহানা দিয়ে তা এড়িয়ে গেছে।
তাই আশাও হয়ে ওঠেনি। দোকান থেকে মিষ্টি আর বাচ্চাদের জন্য কিছু জাঙ্ক ফুড কিনে জ্যোতিকে নিয়ে একটা অটোতে উঠে পড়ল শোভন। বাড়ির উঠোনে ননদকে দেখে চমকে গেল শম্পা। মিহাদ দৌড়ে এসে জ্যোতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল। মামা, ফুফি এসেছে। জ্যোতি স্মিত হেসে মিহাদকে কোলে নিল। পেছনে ঘুরে শোভনকে দেখতেই মিহাদ আবারও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। এ লোকটাকে তো আমি চিনি ফুফি। জ্যোতি প্রত্যুত্তরে বলল। তাই নাকি? তা বলো তো, কে উনি? এ লোকটাই তো তোমাকে অনেকগুলো মানুষ এনে নিয়ে যেতে এসেছিল। শোভনের দৃষ্টি মিহাদের দিকে। জ্যোতি বেশ মজা পেল মিহাদের কথায়, বলল। তাই বুঝি? আবার কি তোমায় ধরে নিয়ে গেছিল ফুফি? জ্যোতি মিহাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। হুম, আবারও আমায় ধরে নিয়ে গিয়েছিল। জানিস লোকটা না ছেলে ধরা। তুমি তো মেয়ে ফুফি, তাহলে তোমায় কেন নিয়ে গেল? ছেলে মেয়ে সবাইকে ধরে নিয়ে যায়। মিহাদ ভয়ার্ত দৃষ্টিতে একবার শোভনের দিকে তাকালো, তারপর জ্যোতির কোলে মুখ লুকালো। শম্পা ঘর থেকে একটা চেয়ার এনে শোভনের সামনে রাখলো, বলল। এখানে বসেন। জ্যোতির উদ্দেশ্যে বলল। মিহাদ্রে নামা, ওর সঙ্গে তো পরেও গল্প করতে পারবি। জামাইটি নিয়ে ঘরে যা, ফ্যানের নিচে বসা। শোভন তার হাতের প্যাকেটগুলো শম্পার হাতে দিল। শম্পা প্যাকেটগুলো নিতেই শোভন শম্পার উদ্দেশ্যে বলল। এত বিচলিত হওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। তা বললে তো হবে না। এতটা পথ এসেছেন, ঘরে গিয়ে বসুন, আমি শরবত আনছি। শম্পা রান্নাঘরে যেতে যেতে জ্যোতির উদ্দেশ্যে আবারও কড়া গলায় বলল। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি মিহাদকে কোল থেকে নামিয়ে শোভনকে নিয়ে ঘরে এলো। ফ্যানটা ছেড়ে দিয়ে বলল। ব্যাগ থেকে পোশাক বের করে বদলে নিন, আমি মাকে দেখে আসছি। শোভন উঠে দাঁড়ালো, বলল। চলো আমিও দেখা করে আসি, তারপর না হয় বাকি কাজ করা যাবে। আচ্ছা চলুন। জায়দা খাতুন চোখ বন্ধ করে শুয়ে আছেন। শোভনকে সঙ্গে নিয়ে মায়ের ঘরে এলো জ্যোতি। মায়ের মাথায় হাত রেখে ডেকে বলল। মাকে জেগে আছো? মেয়ের কণ্ঠস্বর শুনে চোখ খুললেন জায়দা খাতুন। এতক্ষণ জেগেই ছিলেন তিনি। মেয়েকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেয়ের পেছনে মেয়ের জামাইকে দেখতেই হাসিটা আরও প্রশস্ত হলো। শাশুড়ির চাউনি লক্ষ্য করে শোভন ওনাকে সালাম দিল। জায়দা খাতুন অস্পষ্ট স্বরে সালামের জবাব নিলেন। সেই যে বিয়ের সময় মেয়ের জামাইকে দেখেছিলেন তিনি, তারপর আর দেখা হয়নি। এই কারণেই সবসময় মেয়েকে নিয়ে খুব চিন্তিত থাকতেন তিনি। যদি মেয়ের অবস্থা ওনার মতো হয়, কি হবে তখন? যখনই জানতে পারলেন শোভন জ্যোতিকে সঙ্গে নিয়ে গেছে, তখন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলেন। শোভন কিছুক্ষণ জায়দা খাতুনের শিওরে বসে চলে গেল। শম্পার ডাক শুনে জ্যোতি রান্নাঘরে এলো। শরবতের গ্লাস ননদের হাতে ধরিয়ে দিল শম্পা, বলল। তোমাদেরকে চমকে দেওয়ার জন্যই তো না জানিয়ে এসেছি। তুমি অত চিন্তা করো না তো ভাবি। উনি সব বিষয় নিয়ে কিছুই মনে করবেন না। আর হ্যাঁ, এ নিয়ে কিন্তু ওনার প্রথম নয়, বরং দ্বিতীয়বার এখানে আসা, বুঝেছো? প্রথমবার যখন এসেছিল তখন তোকে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল। ওই আশা কি আর আশা হলো? এখন যা তো, শরবত নিয়ে জামাইকে দে। শোভন বাহিরের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় বসলো। জ্যোতি ঘরে এলো, শরবতের গ্লাস শোভনের হাতে দিয়ে বলল। এটা খেয়ে নিন। এর কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন না থাকলেও ভাবি কোনো কথা শুনছে না, তাই খেয়ে নিন। খালি গ্লাস নিয়ে আবারও রান্নাঘরে এলো জ্যোতি। জাহিদ ব্যাগ ভর্তি বাজার করে বাড়িতে চলে এসেছে। ভাইকে দেখে জ্যোতি কিছুটা চমকে গেল। প্রশ্ন করল। তুমি তো সেই রাতে ফিরো ভাইয়া, এই সময় চলে আসলে যে, আবার সঙ্গে এতগুলো বাজার। গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জাহিদ উত্তরে বলল। তোর ভাবি ফোন করছিল, তা তোর কি আসার আগে জানানো উচিত ছিল না? ঠিক করে তাও আয়োজনই করতে পারলাম না। তুমি অন্তত ভাবির মতো কথা বলো না তো। তুই কি বুঝবি? স্যার জামাই কোথায়? ঘরে আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে শোভনকে দেখতে লাগলো মিহাদ। তাকে দেখতেই মুচকি হাসলো শোভন, বলল। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। মিহাদ গেল না ভেতরে। শোভন বলল। ভেতরে এলে তোমায় চকলেট দেবো। মিহাদ এবার দৌড়ে সেখান থেকে পালালো। তার আচমকা এমন আচরণে চমকে গেল শোভন। মনে মনে বলল। এই বাচ্চাটার আবার কি হলো? চকোলেট দিব বলার পরেও এলো না। জাহিদ দরজার সামনে এসে অনুমতি চাইল। ভেতরে আসবো জামাই? হ্যাঁ আসুন, অনুমতি নিয়ে আর কি আছে। তা আসতে অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো অসুবিধা হয়নি। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি?
আলহামদুলিল্লাহ। জাহিদ হাস্যোজ্জ্বল মুখে ভেতরে প্রবেশ করলো, প্রশ্ন করলো। বেশ কিছুক্ষণ ধরে জাহিদ শোভন একসঙ্গে বসে গল্পগুজব করলো। শম্পা রান্না বসিয়েছে, জ্যোতি তাকে হাতে হাতে সাহায্য করছে। রান্না শেষে একটি প্লেটে খাবার বেড়ে উঠে গেল জ্যোতি। শম্পার উদ্দেশ্যে বলল, আগে মাকে খাইয়ে আসি ভাবি। যা। জায়দা খাতুনের ঘরে এসে একটা চেয়ার টেনে সম্মুখে বসলো জ্যোতি। ভাত মাখিয়ে এক লোকমা মায়ের মুখের সামনে ধরতেই জায়দা খাতুন প্রশ্ন করলেন, জামাই বাবা খাইছে? না মা, তুমি আগে খেয়ে নাও, তারপর সবাই খাবো। জায়দা খাতুন আফসোস করে বললেন, কি একটা কপাল আমার, মায়ার জামাই বাড়ি তো আইলো, অথচ সামনে বসাইয়া জামাইরে আপ্যায়ন করতে পারলাম না। কে জানে কিনা কি মনে করে জামাই বাবাই। আহা মা, এসব চিন্তা করে মাথা নষ্ট করার কোনো দরকার আছে বলো? উনি তো জানেন তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্যই তো আমায় এতটা পথ নিয়ে এসেছেন, তাহলে উনি কেন কিছু মনে করবেন বলো? দীর্ঘ শ্বাস ফেললেন জায়দা খাতুন। যেই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো বুকে জমে থাকা হাজারো দুঃখ। জায়দা খাতুনকে খাবার এবং ঔষধ খাইয়ে বেরিয়ে এলো জ্যোতি। শম্পা খাবার বেড়ে বসে আছে। জ্যোতি আসতেই বলল, জামাইকে ডেকে নিয়ে আয়। ভাইয়া কই? তুই জামাইকে আগে ডেকে নিয়ে আয়, তোর ভাইকে আমি ডাকছি। জ্যোতি চলে গেল শোভনকে আনতে। শম্পা জাহিদকে ডেকে আনলো। রাতে সবাই একসঙ্গে খেয়ে নিল। খাওয়া শেষ করে ঘরে চলে গেল শোভন। শম্পার সঙ্গে এঁটো বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের উদ্দেশ্যে আবদারের সুরে বলল, আজ আমি মায়ের সঙ্গে ঘুমাই। শোভন নীরবে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। জ্যোতি পুনরায় জিজ্ঞেস করল, যাই। মুখের উপর না করতে পারল না শোভন। এক প্রকার বাধ্য হয়েই অনুমতি দিল। হুম। মোবাইল আমার কাছেই আছে, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে কল দিবেন, আমি চলে আসবো। হুম। জ্যোতি খুশি হয়ে দরজা ভিড়িয়ে চলে গেল মায়ের ঘরে। শোভনের মুখখানা মলিন হয়ে গেছে। মোটেও ইচ্ছে করেনি হ্যাঁ বলতে, শুধুমাত্র স্ত্রীর হাসি বিলীন হয়ে যাবে ভেবে হ্যাঁ বলে দিয়েছে। জ্যোতি ঘরে এসে জায়দা খাতুনের পাশে শুয়ে ওনাকে ঝাপটে ধরল। জায়দা খাতুন চমকে গেলেন, বললেন, এ কি, তুই এনে কেন? আজ আমি তোমার সঙ্গে শুবো মা। সে কি কথা, জামাই বাবা তো রাগ করবো, ঘরে জামাইয়া। মোটেও রাগ করবে না উনি, ওনার অনুমতি নিয়েই তো এখানে এসেছি। জায়দা খাতুন মেয়েকে আর কিছু বললেন না। আজ অনেকদিন পর মা মেয়ে একসঙ্গে হয়েছে। মায়ের কাছে শুতেই ঘুমের রাজ্যে পাড়ি দিল জ্যোতি। জায়দা খাতুনের ইচ্ছে হলো মেয়ের মাথায় পরম সস্নেহে হাত বুলিয়ে দিতে, কিন্তু পারলেন না তিনি। হাতটা যে প্যারালাইজড হয়ে গেছে। অনেক চেষ্টার পরও বিছানা থেকে হাতটা কিছুতেই নাড়াতে পারলেন না জায়দা খাতুন। গভীর রাত, অথচ শোভনের চোখে ঘুম নেই। একবার ডানে তো আরেকবার বামে ঘুরছে। বুঝতে পারছে না আজ কেন এমন লাগছে তার। শেষে উঠে বসলো সে। একবার মনে হলো নতুন জায়গা, তাই হয়তো এমন অস্থির লাগছে তার। ঘুমও আসছে না সম্ভবত এই কারণেই। কিন্তু পরক্ষণেই বুঝতে পারল, না, এই অস্থিরতা নতুন জায়গায় আসার জন্য নয়, বরং অন্য কিছুর জন্য। কিন্তু এই অন্য কিছুটা কি? জ্যোতি? তার মানে জ্যোতির অনুপস্থিতি কি এই অস্থিরতার মূল কারণ? ভাবতেই গলা শুকিয়ে এলো শোভনের। এই মুহূর্তে পানির খুব প্রয়োজন তার। আশেপাশে তাকিয়েও ঘরে কোনো পানির সন্ধান পেল না সে। তাহলে কি বাহিরে যাবে? কেউ যদি দেখে ফেলে আর অন্য কিছু ভাবে? দীর্ঘ শ্বাস ফেলে পূর্বের ন্যায় বিছানায় বসে রইল শোভন। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন এলো, জ্যোতিরও কি আমার মতোই এমন অস্থির লাগছে, নাকি আজও সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? ভাবতে ভাবতেই মোবাইল হাতে নিল শোভন। ইচ্ছে করলো জ্যোতিকে কল দিয়ে ডেকে আনতে, কিন্তু পারল না। এতদিন পর মেয়েটি তার মায়ের কাছে ঘুমিয়েছে, অথচ সে কিনা এই সুখ কেড়ে নিবে তার থেকে। মোবাইলটা আবারও বালিশের পাশে রেখে দিল শোভন। লম্বা হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। শোভনের নির্ঘুমে রাত্রি কোনো মতে পার হলো। সকাল হতেই চা নিয়ে ঘরে এলো জ্যোতি। শোভনের মুখশ্রীতে দৃষ্টি দিতেই চমকালো। প্রশ্ন করলো, রাতে কি আপনার ঠিকঠাক ঘুম হয়নি? শোভন চায়ের কাপ নিজের হাতে নিয়ে দৃষ্টি সেখানে নিবদ্ধ করলো। খাপছাড়া উত্তর দিল, ঘুম হবে না কেন? অনেক ভালো ঘুম হয়েছে। তাহলে চোখ লাল লাল লাগছে কেন? স্বাভাবিক। জ্যোতি বিছানায় বসলো। শোভন আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাল রাতে তোমার ঘুম হয়েছে? হয়েছে। কেন? এমনি। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শোভনের। চা খাওয়া শেষ করতেই জাহিদ এলো। শোভনের উদ্দেশ্যে বলল, চলো জামাই, ঘুরে আসি। জাহিদের জোরাজুরিতে তার সঙ্গে বের হলো শোভন। রান্নাঘরে আসতেই খুব সতর্ক কণ্ঠে শম্পা প্রশ্ন করল,
নতুন সংসার ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিস তো?